তো বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা তামাদি আইন শুরু করতেছি। তামাদি আইনের রিভিশন তো জান, আপনাদের জন্য 1 নাম্বার পড়া লাগবে না, 1 নাম্বার বাদ দিয়ে দিলাম তামাদি আইনের। আমরা 2 নাম্বার থেকে শুরু করি। দেখেন, 2 নাম্বারটা বেশ গুরুত্বপূর্ণ। ভিভিআই এই 2 নাম্বারের মধ্যে আমাদের তামাদি আইনের 3 ধারা আছে, 4 ধারা আছে। তো এখান থেকে সমস্যামূলক প্রশ্ন আসতেই পারে। আমাদের শীটে যে সমস্যামূলক প্রশ্নগুলো আছে এগুলো একটু মনোযোগ দিয়ে দেখে দেন। আর তামাদি আইনের 3 ধারার যে বিষয়বস্তু সেটা হলো যে মামলা, আপিল এবং অন্যান্য দরখাস্ত নির্দিষ্ট সময়ের মধ্যে দায়ের করতে হবে, এবং এই নির্দিষ্ট সময়টা কোথায় বলা আছে? তামাদি আইনের প্রথম তফসিলে। এই সময়ের মধ্যে যদি আপনি দায়ের না করেন তাহলে মামলা, আপিল বা অন্যান্য দরখাস্ত আদালত খারিজ করে দিবে, এবং খারিজ করে দিবে এটাই আদালতের জন্য বাধ্যতামূলক। এতে প্রতিপক্ষ আপত্তি করুক বা না করুক। এবং যখন 3 ধারার একটা বিষয় খারিজ করার কথা বলা আছে, এরপর বাদী বিবাদী এক হয়ে এসে তারা যদি আবেদন করে আমাদের সময় বাড়ানো হোক, আইনে যদি সময় বাড়ানোর বিধান না থাকে আদালত কখনোই উভয় পক্ষ একমত হলেও এটা বাড়াবে না। এবং এটা যদি বাড়ায় তাহলে এটা হয়ে যাবে আইন বিরুদ্ধ কাজ এবং আইনের ব্যত্যয় বা আইনের লঙ্ঘন, যা ন্যায় বিচারের পরিপন্থী। এটাই। এবং তাই এটা পক্ষগণ একমত হয়েও বাড়াতে পারে না। এবং যে জিনিসটা মনে রাখবেন, অনেক ক্ষেত্রে এরকম হয় যে যেটার আপিলের তামাদি মেয়াদ শেষ, কিন্তু আপিল আদালত যদি ওই আপিলটা নিষ্পত্তি করে, কোনো বিলম্ব মকুফের দরখাস্ত করে নাই, বাট আপিল আদালত ওই আপিলটা নিষ্পত্তি করছে, তাহলে আপিল আদালত যে কাজটা করলো সেটা হলো আইন বিরোধী কাজ, এবং এটা যখন রিভিশন করা হবে তখন এই ডিসিশন কিন্তু আর টিকবে না। বুঝতে পারছেন? 4 ধারায় আমরা চলে আসি। 4 ধারা আর 3 ধারা নিয়ে বেশ কতগুলো সমস্যামূলক প্রশ্ন আসে, যে অমুক তারিখে রায় দিছে, অমুক তারিখে ডিক্রি দিছে, অমুক তারিখে আবার রায় সংশোধনের আবেদন করছে, অমুক তারিখে সংশোধন করছে, তাহলে কবে এটা কি পালিত হবে কিনা। বা এটা হলো তামাদি আইনের 182 অনুচ্ছেদে বলছে যে আপনার জারি মামলা করতে হয় 3 বছরের মধ্যে। আর যদি ডিক্রিটা সংশোধিত হয়, ডিক্রি তো নর্মালি রায়ের 7 দিনের মধ্যে দেয়, বাট ধরেন ডিক্রিটা 1 বছর পর সংশোধিত হয়েছে, তাহলে জারি মামলা করতে হবে ওই সর্বশেষ যেদিন সংশোধিত হয়েছে তার থেকে 3 বছর, বা ডিক্রিটা যদি নিবন্ধিত হয় তাহলে 6 বছর। আচ্ছা। এবং একটা সমস্যামূলক প্রশ্ন ছিল, সেটা হলো যে আপনার নাবালকের সম্পত্তি তার মাতা ধরেন স্থানান্তর করছে, এখন সে সাবালক হওয়ার পরে ওইটা ওই স্থানান্তরটা বাতিল করতে চাই, তাহলে সে কি করবে? তাহলে এখানে 44 অনুচ্ছেদ অনুসারে, 44 সেকশন 44 আর্টিকেল 44 অনুসারে নাবালক এই সম্পত্তি হস্তান্তর বাতিলের আবেদন করবে 3 বছরের। বুঝতে পারছেন? 3 বছরের মধ্যে যদি না করে তাহলে সেটা কি হয়ে যাবে? বাড়িতে হয়ে যাবে, খারিজ হয়ে যাবে। ধন্যবাদ। এবং 4 ধারায় যদি আমরা চলে আসি, 4 ধারাও ভিভিআই। 4 ধারা থেকে একবার প্রশ্ন এসেছিল। 4 ধারার যে মূল বক্তব্য সেটা হলো যেদিন সর্বশেষ দিন মামলা করবেন, সর্বশেষ দিন আপিল করবেন, সর্বশেষ দিন অন্য কিছু করবেন, তো তখন সর্বশেষ দিন যেটা সর্বশেষ দিন এই দিন যদি সরকারি ছুটির দিন হয় তাহলে পরবর্তী যেদিন খুলবে মানে পরবর্তী যেদিন সরকারি খোলা সেদিন মামলা, আপিল বা অন্যান্য দরখাস্ত দায়ের করা যাবে। এখন প্রশ্নটা যদি এরকম হয় যে ধরে যে সর্বশেষ দিন যেদিন ছিল, খোলা ছিল, বাট বাদীর মা মারা গেছে, এটা কি বাদ যাবে কিনা বলেন? বাদ যাবে না। বিচারক ছুটিতে ছিল, বাদ যাবে না। এই বিষয়গুলো খেয়াল রাখেন। আচ্ছা, এরপরে আমরা 4 ধারা পড়ে ফেললাম, আমরা 5 ধারায় চলে আসি। 3 নম্বর প্রশ্ন বিবিআই। এই 3 নম্বর প্রশ্ন মানে তামাদি আইনের 5 ধারা, কন্ডোনেশন অফ ডিলে। দেখেন, গতদিন পরীক্ষা একটা প্রশ্ন আসছিল যে কন্ডোনেশন অফ ডিলে বলতে কি বুঝেন, বা বিলম্ব মওকুফ বলতে কি বুঝো? তামাদি আইনের সংশ্লিষ্ট বিধানাবলীর আলোকে বিলম্ব মওকুফ আলোচনা করুন। যেখানে আমরা সবাই মোটামুটি আপনারা আলোচনা করছেন 5 ধারা। 5 ধারায় বিলম্ব মওকুফ যে আছে এটা আমিও অস্বীকার করি না, বাট বিলম্ব মওকুফ 5 ধারা ছাড়াও আছে, 14 ধারায় বিলম্ব মওকুফ আছে। তো যেহেতু ওই জায়গায় মূল মামলার প্রেক্ষাপট বলছে, 5 ধারা আপনারা অধিকাংশ আলোচনা করছেন মূল মামলার ক্ষেত্রে 5 ধারা প্রযোজ্য না, ঠিক আছে, বাট মূল মামলার ক্ষেত্রে 14 ধারা তো প্রযোজ্য। তো 5 ধারা যতই আলোচনা করুন না কেন ওই জায়গায় 14 ধারাও হালকা আলোচনা করতে হবে।
যেহেতু মূল মামলা আছে সেই জন্য। জি, ওই যে কালকে আসছিল যে কন্ডোনেশন অফ ডিলে কি, মূল মামলা দরখাস্তের আলোকে আলোচনা করুন। জি, আচ্ছা দেখেন, এখন আমরা 5 ধারার অনেক রূপ, 5 ধারা অনেক রূপ, কখনো আসতে পারে তামাদি মার্জনা কি, আসতে পারে বিলম্ব মওকুফ কি, আসতে পারে কখনো আদালতের কঠোর বিধি লঙ্ঘনের ক্ষমতা আছে, আসতে পারে তামাদি বাড়িত মকদ্দমা কিভাবে আদালত বিচার করতে, বা তামাদি বাড়িত কোনো দরখাস্ত কিভাবে বিচার করতে পারে। তো 5 ধারার অনেক রূপ, সরাসরি কন্ডোনেশন অফ ডিলে বা বিলম্ব মওকুফ কি এইভাবেও আসতে পারে। তো 5 ধারার যে মূল বিষয় সেটা হলো যে আমরা তামাদি আইনের 3 ধারার বিধান অনুসারে জানি যে কোনো মামলা আপিল বা দরখাস্ত দায়েরের নির্দিষ্ট সময় আছে, কিন্তু অনেক সময় নির্দিষ্ট সময়ের মধ্যে মামলা আপিল বা দরখাস্ত দায়ের করা সম্ভব নাও হতে পারে। সেই ক্ষেত্রে 5 ধারায় বিলম্ব মওকুফের আবেদন সহ আপনি আবেদন করতে পারেন। তবে 5 ধারাটা মূল মামলার ক্ষেত্রে প্রযোজ্য না। 5 ধারা 5টা ক্ষেত্রে প্রযোজ্য। একটা হলো আপনার আপিল, আপিলের অনুমতির দরখাস্ত, রায় রিভিউর দরখাস্ত, রিভিশনের দরখাস্ত এবং অন্যান্য দরখাস্ত। এই 5টা ক্ষেত্রে আপনি যদি এটা আবেদন করার ক্ষেত্রে আপনার যদি দেরি হয়ে যায়, আপনার যদি সাফিসিয়েন্ট কজ থাকে, যৌক্তিক কারণ থাকে, তাহলে আপনি বিলম্ব মওকুফের আবেদন করলে আদালত বিলম্ব মওকুফ করতে পারে। এটা হলো বিবেচনামূলক ক্ষমতা। তবে 5 ধারার কোথাও কিন্তু বলে নাই যে সাফিসিয়েন্ট কজ কোনটা, সাফিসিয়েন্ট কজ কোনটা। সাফিসিয়েন্ট কজ এখানে আপনার কোনো গাফিলতি বা অবহেলা থাকবে না। এখানে আইনজীবীর ভুলের কারণে দেরি হইতে পারে, তারপরে আপনার ওই যে অসুস্থতা, দারিদ্রতা, আইনের পরিবর্তন, এগুলা সাফিসিয়েন্ট কজ হিসেবে বিবেচিত হতে পারে, এবং এগুলো একটু বিস্তারিত ব্যাখ্যা করবেন। এরপরে আকুব আলী বনাম ফুলচাঁদ, আকুব আলী বনাম ফুলচাঁদ এই মামলাটা বলে দিবেন যে এই মামলায় জন্ডিসের চিকিৎসা নিলে কবিরাজের কাছে চিকিৎসা নিছিল, তার কোনো মেডিকেল সার্টিফিকেট ছিল না, তবুও তার ব্যাখ্যায় সন্তুষ্ট হয়ে বিলম্ব মওকুফ করেছিল। এছাড়া এখানে আরেকটা বিষয় আলোচনা করে দিবেন, সেটা হলো যে বিলম্ব মওকুফের ক্ষেত্রে আপনার কতদিন দেরি হলো এটা বিষয় না, কিন্তু আপনি বিলম্বের সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারছেন কিনা। তাই আলোচনার পরিশেষে বলা যায় যে 5 ধারায় আদালতের কঠোর বিধি লঙ্ঘনের ক্ষমতা রয়েছে, তাই আদালতের এটা সতর্কতার সাথে বিবেচনা করা উচিত। বুঝছেন? এবং 5 ধারার ক্ষেত্রে যদি এইভাবে আসে যে তামাদি মেয়াদ গণনার ক্ষেত্রে কোন কোন ধারা বাদ দিতে হবে, কোন কোন ধারা বাদ দিতে হবে, তাহলে আমরা বলছিলাম 12, 13, 14, 15, 16 এই পর্যন্ত 12 থেকে 16 লিখবেন, 17, 18 বোনাস, পারলে লিখবেন, না পারলে সমস্যা নাই। 12 ধারায় চলেছি, আইনগত কার্যধারায় ব্যয়িত সময় বাদ দেওয়া। 12 ধারায় আইনগত কার্যধারায় ব্যয়িত সময় বাদ দেওয়া 4টা ক্ষেত্রে। 4, 12 একই বলছে যে মামলা যেদিন তামাদি মেয়াদ গণনা শুরু হবে সেই দিন বাদ দিতে হবে 12 এক, যেদিন রায় ঘোষণা করা হয়, আর যেদিন রায় যেদিন ঘোষণা করা হয় সেই দিন ডিক্রির কপি বা দণ্ডাদেশের সৈমর্কৃত নকল সংগ্রহ করতে যে সময় লাগে সেটা বাদ দিতে হবে 12 2। 12 3 অনেকে একরকম লাগে, বা 12 3 বলছে ডিক্রির রায়ের কপি, 12 2 বলছে ডিক্রির কপি, আর 12 3 বলছে ডিক্রির রায়ের কপি সংগ্রহ করতে যে সময় লাগে সেটা বাদ দিতে হবে 12 3। 12 4 রোয়েদাদের কপি সংগ্রহ করতে যে সময় লাগবে এটা বাদ দিতে হবে, এটা হলো 12 4। তাহলে 12 4 আমি দিয়ে গেলাম। 13 ধারায় বলছে যে মামলা দায়েরের কারণ উদ্ভবের পরে বিবাদী যদি বিদেশে থাকে, তাহলে যতদিন সে বিদেশে থাকবে বাদী ইচ্ছা করলে ওই কয়দিন বাদ দিতে পারে, এটা হলো 13। 14 ধারাটা ভিভিআই ভাই। 14 ধারায় যদি আপনি ভুল এখতিয়ার সম্পন্ন আদালতে মামলা করেন, 14 ধারা 2টা ক্ষেত্রে প্রযোজ্য, মূল মামলা এবং অন্যান্য দরখাস্ত। যদি আপনি ভুল এখতিয়ার সম্পন্ন আদালতে মামলা করেন, তাহলে প্রথম আদালতে যতদিন সময় ব্যয় হলো, দ্বিতীয় আদালতে যখন আপনি মামলাটা করবেন, প্রথম আদালতে ব্যয়িত সময় বাদ দেওয়ার জন্য আপনি 14 ধারায় দরখাস্ত করবেন। 14 ধারায় বাদ দিতে আদালত বাধ্য। তো 14 ধারায় শুধু ভুল এখতিয়ার সম্পন্ন আদালতে মামলা দায়েরের ক্ষেত্রেই যে বিলম্ব মওকুফ হবে তা না, ওখানে আছে যে মিসজয়েন্ডার অফ পার্টিস বা মিসজয়েন্ডার অফ কজ অফ অ্যাকশন। আপনারা হয়তোবা মনে আছে কিনা, মিসজয়েন্ডার অফ পার্টিস মানে হলো পক্ষগণের অপসংযোগ। পক্ষগণের অপসংযোগের জন্য ফেরত দিতে পারে, পক্ষগণের কারণের অপসংযোগের জন্য ফেরত দিলেও আপনি 14 ধারায় দরখাস্ত করতে পারেন। না বুঝলে এখনো এটা বলাই ভুল হইতে আমার, এটা বলা উচিত ছিল না। এরপরে আসেন 15। 15 ধারায় বলছে যদি নিষেধাজ্ঞা বা আদালতের কোনো আদেশ দ্বারা কোনো সময় স্থগিত থাকে, তাহলে সেই সময়টা বাদ দিয়ে তামাদি মেয়াদ গণনা করতে হবে। ওই যে একটা উদাহরণে পড়ছিলাম
যে জারি মামলা রায় দিছে 6 মাসের জন্য ডিক্রির কার্যকারিতা স্থগিত করছে, তাহলে 6 মাস বাদ দিয়ে জারি মামলার তামাদি মেয়াদ গণনা শুরু করতে হবে। 12-2 সরকারি কর্মকর্তার বিরুদ্ধে মামলা করতে হলে, সরকারের বিরুদ্ধে মামলা করতে নোটিশ দেওয়া লাগে, ওই নোটিশ বাদ দিয়ে তামাদি মেয়াদ গণনা করতে হবে। 16 ধারা নিলাম ক্রেতা কর্তৃক দখল উদ্ধারের মামলার ক্ষেত্রে যতদিন পর্যন্ত নিলাম রোধের মামলা চলেছে, নিলাম রোধের মামলার তামাদি মেয়াদ গণনা দিয়ে বাদ দিয়ে তামাদি মেয়াদ গণনা করতে হবে। এরপরে 17 ধারা আপনি 17-1 বাদীর ক্ষেত্রে প্রযোজ্য। আমি মামলাদারের অধিকারী, যতদিন আমি বেঁচে ছিলাম মামলার কারণ উদ্ভব হয় নাই, আমি মারা যাওয়ার পর আমার যে বৈধ প্রতিনিধি আছে তারা যদি সাবালক থাকে মামলা করতে পারবে 17-1। আর তারা যদি নাবালক থাকে, যতদিন পর্যন্ত সাবালক না হচ্ছে ততদিন মামলা করতে পারবে না। 17-2 যার বিরুদ্ধে মামলা করব যতদিন সে বেঁচে ছিল কারণ উদ্ভব হয় নাই, তার মারা যাওয়ার পর কারণ উদ্ভব হয়েছে, তার অভিভাবকের বিরুদ্ধে, তার বৈধ প্রতিনিধির বিরুদ্ধে মামলা করতে পারবো 17-2। 17 ধারার বিধানাবলী আপনার কয়েকটা ক্ষেত্রে প্রযোজ্য না, সেই ক্ষেত্রগুলো হলো বংশগত পদ লাভ, স্থাবর সম্পত্তির দখল পুনরুদ্ধার, আর একটা কি বলেন তো, অগ্রক্রয়। এই তিনটা ক্ষেত্রে প্রযোজ্য না। 18 ধারা একবারে এইখানে শেষ করে যাই। 18 ধারা হচ্ছে প্রতারণা বা তঞ্চকতা। যদি কোনো, আপনি মামলাদারের অধিকারী কিন্তু আপনার কাছ থেকে ওই কারণটা গোপন রাখছে, আপনি মামলাদারের অধিকারী, যে দলিল দেখলে আপনি মামলা করবেন সেই দলিলটা আপনার কাছ থেকে গোপন রাখছে, তাহলে যখন আপনি দলিলটা দেখতে পারবেন, যখন আপনি কারণটা জানতে পারবেন, তখন থেকে আপনার মামলা করার তামাদি মেয়াদ গণনা শুরু হবে। এটাই কত ধারা? 18 ধারা। তাহলে যদি বলে তামাদি মেয়াদ গণনা বাদ, তাহলে 12 থেকে 16 লিখতেই হবে, চাইলে 17-18 লিখতে পারে। বুঝছেন? এখন যে জিনিস গুরুত্বপূর্ণ, 5-12-5-14 এর পার্থক্য দেখে যাবেন। শুনেন, 14 ধারা একটু ব্যাখ্যা দিই। 14 ধারা মূল মামলার ক্ষেত্রে প্রযোজ্য, আপিলের অন্যান্য দরখাস্তের ক্ষেত্রে প্রযোজ্য। অন্যান্য দরখাস্তের মধ্যে আপিল পড়ে, বাট এই আপিলটা বিশেষ আইনের আপিল। বিশেষ আইনের আপিল কারে বোঝায়? যে আপিলের মেয়াদ তামাদি আইনের 150 থেকে 157 মধ্যে বলে নাই, সেটাই হলো বিশেষ আইনের আপিল। কিন্তু সাধারণ আইনের আপিলের ক্ষেত্রে 14 ধারা প্রযোজ্য না। সাধারণ আইনের আপিলের ক্ষেত্রে আপনার 5 ধারায় দরখাস্ত করতে হবে। 5-14 পার্থক্য আসি। 5 ধারা মূল মামলার ক্ষেত্রে প্রযোজ্য না, 14 ধারা মূল মামলার ক্ষেত্রে প্রযোজ্য। 5 ধারায় 5টি বিষয়, 14 ধারায় 2টি বিষয়। 5 ধারায় বিলম্ব মওকুফ করা বিবেচনামূলক, 14 ধারায় বিলম্ব মওকুফ করা বাধ্যতামূলক। ঠিক আছে? 5 ধারার ক্ষেত্রে, 5 ধারা বিশেষ আইনের ক্ষেত্রে প্রযোজ্য না, 14 ধারা বিশেষ আইনের ক্ষেত্রেও প্রযোজ্য। 5 ধারার উদাহরণ দিবেন, 14 ধারার উদাহরণ দিবেন, হয়ে গেল। 5-12 পার্থক্য যদি আসি, 5-এ 5টা বিষয়, 12-তে 4টা বিষয়। 5-এ বাদ দেওয়া বিবেচনামূলক, 12-তে বাদ দেওয়া বাধ্যতামূলক। 5 মূল মামলার ক্ষেত্রে প্রযোজ্য না, 12 মূল মামলার ক্ষেত্রে প্রযোজ্য। 5 বিশেষ আইনের ক্ষেত্রে প্রযোজ্য না, 12 বিশেষ আইনের ক্ষেত্রেও প্রযোজ্য। এরপরে একটা উদাহরণ দিবেন, এর একটা উদাহরণ দিবেন, হয়ে যাবে ইনশাআল্লাহ। জি, হ্যাঁ হ্যাঁ, একই টাইপের। জি, তো তারপরে আমরা এর পরের প্রশ্নটায় চলে আসি। 5 ধারা বিবিআই, ভাই এটা বিবিআই, 4 নাম্বারও বিবিআই, তার মানে 2, 3, 4 তিনটাই বিবিআই। আমাদের প্রশ্ন, আইনগত অপারগতা। আইনগত অপারগতা বা লিগ্যাল ডিসেবিলিটি সম্পর্কে আলোচনা করছে 6, 7, 8, 9। তো এর মধ্যে এটা শুধু বাদীর ক্ষেত্রে প্রযোজ্য, আর জারি মামলার ক্ষেত্রে, ডিক্রিদারের ক্ষেত্রে প্রযোজ্য। যখন কারণ উদ্ভব হলো, ওই মুহূর্তে ছিলেন আপনি নাবালক, উন্মাদ, জড়বুদ্ধি সম্পন্ন, যতদিন পর্যন্ত আপনি সাবালক না হচ্ছেন বা যতদিন পর্যন্ত সুস্থ না হচ্ছেন, মামলা দায়েরের তামাদি মেয়াদ গণনা শুরু হবে না। 6-1 যদি একটা অপারগতা ঠিক হওয়ার আগে আর একটা অপারগতায় পতিত হন, যতদিন পর্যন্ত দুইটার অবসান না হচ্ছে ততদিন পর্যন্ত মামলা দায়েরের তামাদি মেয়াদ গণনা শুরু হবে না। 6-2। 6-3 মনে রাখবেন, একটা অপারগতা ছিল, ওটা ঠিক হওয়ার আগে আর একটা অপারগতা নিয়ে মারা গেছেন। আপনার ছেলে যদি সাবালক হয়, সাবালক মামলা করতে পারবে, ছেলে তো না, বৈধ প্রতিনিধি আর কি, মামলা করতে পারবে। 6-3। আর যদি এরকম হয় যে আপনি নাবালক ছিলেন, সাবালক হওয়ার আগে পাগল হয়েছেন, সুস্থ হওয়ার আগে মারা গেছেন, ছেলে আছে, ছেলেও নাবালক, ছেলে যতদিন পর্যন্ত সাবালক না হচ্ছে তামাদি মেয়াদ গণনা শুরু হবে না। এগুলো হলো 6-4। 6-3-4 একই রকম আলোচনা করে দিবেন। 7 ধারায় বলছে, যদি একাধিক বাদী বৈধ অপরাধ থাকে তাহলে কি সকলের সুস্থ হওয়া লাগবে, নাকি সুস্থ না হলে মামলা করতে পারবে? এটা ডিপেন্ড করে তাদের মধ্যে কি সম্পর্ক আছে সেটার উপর। 7। 8 ধারায় বলছে স্পেশাল এক্সেপশন,
এই বৈধ অগ্রগতার বিধান অগ্রক্রয়ের মামলার ক্ষেত্রে প্রযোজ্য না। আর মারা যাওয়ার পরে বা আপনি সুস্থ হওয়ার পরে সর্বোচ্চ সময় পাওয়া যাবে কত? 3 বছর। তবে আপনার হাতে যদি অলরেডি 3 বছরের বেশি সময় থাকে তাহলে 8 ধারার সুবিধা আপনি পাবেন না। আর যে মামলার তামাদি মেয়াদ 6 মাস, সেই ক্ষেত্রেও আপনি 8 ধারার সুবিধা সর্বোচ্চ পাবেন 6 মাস। যে মামলার তামাদি মেয়াদ 3 বছরের কম, তাহলে 3 বছরের কম সময়ই পাবেন। এটা কত ধারা? 8 ধারা। 9 ধারায় আসেন। 9 ধারা সময়ের অবিরাম চলন। একবার যদি পাগল ছিলেন, তামাদি মেয়াদ গণনা স্থগিত আছে, 1 মাস পর সুস্থ হয়েছে, সুস্থ হওয়ার সাথে সাথে তামাদি মেয়াদ গণনা শুরু। এটা আর থামবে না। আর পাওনাদারের সম্পত্তি যদি দেনাদারের দেখাশোনার দায়িত্বে থাকে, যতদিন পর্যন্ত দেনাদার ওই সম্পত্তি দেখাশোনা করবে ততদিন পর্যন্ত পাওনাদার দেনাদারের বিরুদ্ধে মামলা করার তামাদি মেয়াদ গণনা শুরু হবে না। এটাও আছে কয় ধারা? 9 ধারা। 10 ধারা হলো ট্রাস্টের, প্রকাশ্য ট্রাস্টির বিরুদ্ধে, প্রকাশ্য ট্রাস্টের ক্ষেত্রে, ট্রাস্টির বিরুদ্ধে মামলার ক্ষেত্রে তামাদি মেয়াদ প্রযোজ্য হবে না। এটা কত? 10। 11 ধারা বলছে লেক্স ফরি। লেক্স ফরি তামাদি আপনি পৃথিবীর যেখানেই চুক্তি করেন না কেন, যদি মামলা করেন বাংলাদেশি আদালতে, বাংলাদেশি তামাদি আইন প্রযোজ্য হবে। এটা কত? 11 লেক্স ফরি, ল অফ এ ফোরাম বা লস অফ এ ফোরাম। আচ্ছা, 17-18 পর্যন্ত তো পড়া আমাদের হয়ে গেছেই। তো আমরা সরাসরি চলে আসি 19-এ। 19 লিখিত প্রাপ্তি স্বীকারের ফলাফল। এগুলো এমনি পারার কথা, যে আপনার বিরুদ্ধে মামলা এখনো করে নাই, মামলা করবে তার আগে আপনি গিয়ে স্বীকার করছেন, আপনি স্বীকার করছেন অথবা আপনার প্রতিনিধি স্বীকার করছে, যে মামলা করবে তার কাছে স্বীকার করছেন অথবা তার অন্য কোনো ব্যক্তির কাছে স্বীকার করছেন, তখন থেকে আবার নতুন করে তামাদি মেয়াদ গণনা শুরু হবে। যদি সিগনেচার না দেয় তাহলে এটা মৌখিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করা যাবে। 19, ঠিক আছে। আর 20 ধারা বলছিলাম যে টাকা পয়সা নিছে, টাকা পয়সা নিছে তাহলে সুদ দেবে অথবা আসল দিবে, সিগনেচার করে সুদ অথবা আসল দিবে। তাহলে যেদিন থেকে সুদ অথবা আসল দিল সেদিন থেকে আবার নতুন করে তামাদি মেয়াদ গণনা শুরু হবে। 20। 21 যদি একাধিক ব্যক্তি টাকা পয়সা নেয়, তাহলে একজন দিছে আর একজন দেয় নাই, তাহলে যে টাকা সুদ দিছে বা যে হালকা সুদ দিছে তার স্বীকৃতি কি অপরজনের ক্ষেত্রেও প্রযোজ্য হবে কিনা? যদি তারা একসাথে থাকে তাহলে প্রযোজ্য হবে, একসাথে না থাকলে প্রযোজ্য হবে না। 21 এবং এই জায়গায় অক্ষম ব্যক্তির প্রতিনিধি বা বৈধ প্রতিনিধি 21 ধারায় বলতে বুঝাইছে তার আইনগত প্রতিনিধি, তার অভিভাবক, তার তত্ত্বাবধায়ক ইত্যাদি, ঠিক আছে। আচ্ছা, আমরা চলে আসি 22 ধারা। 22 ধারায় বলছে যে যদি কোনো মামলায় বাদী বা বিবাদী পক্ষভুক্ত হয় তাহলে সেদিন থেকে তার বিরুদ্ধে মামলাটা শুরু হয়েছে বলে গণ্য হবে। তবে মুলতবি থাকাকালে যদি সত্যার্পণ করে বা কোনো স্বার্থ হস্তান্তরের কারণে বা বাদী বিবাদী হলে বা বিবাদী বাদী হলে 22 ধারার বিধানাবলী প্রযোজ্য হবে না। এটা হলো কত ধারা? 22। চলে আসি 23, অবিরাম চুক্তি ভঙ্গের ফলাফল। আজকে দিবেন টাকা, কালকে দিবেন টাকা, দিতে দিতে যেদিন থেকে ডেট দিবেন সেদিন থেকে নতুন করে তামাদি মেয়াদ গণনা শুরু হবে। এটাই কত? 23। তো যদি আমি শাহ আলম সাহেবের কাছে বলি যে 23 আর 19-এর মধ্যে শাহ আলম সাহেব, তাহলে পার্থক্য কি? 23 হলো স্যার যতবার বলো ততবার নতুন মামলা শুরু হবে। আর 19 হচ্ছে স্যার যখন সে লিখিত স্বীকৃতি দেবে তখন থেকে শুরু। 23-এ লিখিত নাই, 23 লিখিত আছে। লিথিকা, শেষ মন্তব্য আপনার কাছ থেকে নেই। 23 আর 19 সম্পর্কে আপনার কিছু বলার আছে? 23 হলো অবিরাম আর 19 অবিরাম না। পার্থক্য তো আমি করছি, ওটা অবিরাম, এটা অবিরাম। আচ্ছা শুনেন, ধন্যবাদ। 19 লিখিতই হইতে হবে আর 23 লিখিত হইতে পারে, মৌখিক হতে পারে। ধন্যবাদ। এটাই মেইন পার্থক্য। আমরা 24-এ আসি। 24-এ বলছে যখন থেকে প্রকৃত ক্ষতি হওয়া শুরু হবে তখন থেকে ক্ষতিপূরণের মামলা করার তামাদি মেয়াদ গণনা শুরু হবে। ওই যে উপরিভাগের মালিক একজন, নিচের মালিক আর একজন, কয়লা উত্তোলন শুরু করছে, যখন থেকে জমি ধসে পড়া শুরু হবে তখন থেকে ক্ষতিপূরণের মামলা করার তামাদি মেয়াদ গণনা শুরু হবে। 24। 25-এ কি ক্যালেন্ডার আছে আরিফ সাহেব? গ্রেগরিয়ান ক্যালেন্ডার। তামাদি আইন অনুসারে, বাংলা তারিখ অনুসারে, আরবি তারিখ অনুসারে, যা অনুসারে চুক্তি হোক না কেন তামাদি মেয়াদ গণনা হিসাব করতে হবে গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুসারে। এখানে একটা ভুল আছে, লেখা আছে 1982, ওই জায়গা হবে 1582। গ্রেগরিয়ান ক্যালেন্ডারের ওখানে হবে 1582, ঠিক আছে? 1582 পাইছেন? না পাইলে সমস্যা নাই। 1982 জায়গা হবে 1582। আচ্ছা, আমরা চলে আসি 26, 27, 28।
26 ধারায় বলছে সুখাধিকার। আপনি যদি আহ সুখাধিকার হলো কোন সম্পত্তি এক নাগাড়ে বেসরকারি সম্পত্তি নিরবিচ্ছিন্ন শান্তিপূর্ণ ভাবে 20 বছর ওই সম্পত্তির উপর দিয়ে হাঁটছেন, আলো বাতাস ভোগ করছেন, তাহলে সুখাধিকার অর্জিত হইছে। আর সরকারি সম্পত্তির ক্ষেত্রে কত? 60 বছর। আর বাধা দেওয়ার কত দিনের মধ্যে মামলা করতে হবে? 2 বছরের মধ্যে। বাধা দেওয়ার 2 বছরের মধ্যে মামলা দায়ের করতে হবে। এ হলো সুখাধিকার। 26 ধারাকে বলে অ্যাকুইজিটিভ প্রেসক্রিপশন, সত্য অর্জনকারী সুখাধিকার। 26 ধারায় সুখাধিকারের নীতি কিভাবে গণনা করা হবে এই ব্যাখ্যাটা দিয়েছে 27 ধারায়। 27 ধারায় বলেছে যে সুখাধিকার সময় গণনাকালীন সময়ে ওই সম্পত্তির মালিক যদি কোনো জীবন সত্ত্বে অধিকারী ব্যক্তি থাকে, বা ওই সম্পত্তির মালিক এমন কোনো ব্যক্তি যার কাছে ইজারা দেওয়া হয়েছিল 3 বছরের বেশি, তাহলে জীবন সত্ত্বে থাকাকালীন সময় এবং ইজারা মেয়াদ যদি 3 বছরের বেশি হয়, এই সময়টা বাদ যাবে। এই সময়টা বাদ যাবে। এবং পরবর্তীতে রিভার্সনার যখন মালিক হবে, ভাবি উত্তরাধিকারী যখন মালিক হবে, তাকে আবার বাধাটা দিতে হবে 3 বছরের মধ্যে। 3 বছরের ভেতরে যদি বাধা না দেয়, তাহলে কিন্তু সে 27 ধারার সুবিধা দাবি করতে পারবে না। এবং সুখাধিকার ইতিবাচক হতে পারে, সুখাধিকার নেতিবাচক হতে পারে। সুখাধিকারের ক্ষেত্রে যদি একবার অনুমতি নেন, তাহলে আগের সময়গুলো বাদ হয়ে যাবে। অনুমতি নেওয়ার থেকে নতুন করে সময় কাউন্ট হবে। এ হলো 26 আর 27। 28 ধারায় বলছে জবরদখল। আপনি বেদখল হওয়ার বা সত্ত্বসহ বেদখল হওয়ার 12 বছরের মধ্যে মামলা করেন নাই, আপনার ওই জমির সত্ত্ব বিলুপ্ত হয়ে গেছে এবং ওই জমিতে যে ছিল সে যদি একটানা 12 বছর থাকে, তাহলে তার দখল অর্জিত হবে। এটাকে বলে জবরদখল বা অ্যাডভার্স পজেশন। তো এই জবরদখলকে বলে এক্সটিংটিভ প্রেসক্রিপশন, সত্ত্ব বিলোপকারী সুখাধিকার। সত্ত্ব বিলোপকারী সুখাধিকার। এবং আপনারা এই ধরনের প্রশ্ন আসতে পারে যে তামাদি আইন অধিকারকে বারিত করে, প্রতিকারকে বারিত করে, অধিকারকে করে না। তা এটা ওই যে আরিফ সাহেবের চা খাওয়ার উদাহরণ দিছিলাম। আর যদি বলে প্রতিকারেও বারিত করে, অধিকারেও বারিত করে, তাহলে 26 আর 28। 26 আর 28। আর প্রতিকারকে বারিত করে, অধিকারকে করে না, তাহলে বাদ বাকি অন্যগুলা দিয়ে উদাহরণ দিয়ে দিবেন। আমরা চলে আসি 19 ধারা। 29। বিশেষ আইনের ক্ষেত্রে তামাদি আইন প্রযোজ্য হবে কিনা। 29 ধারায় বলছে যে বিশেষ আইনের ক্ষেত্রে তামাদি আইনের 3 ধারা, 4 ধারা, 9 থেকে 18, 22 ধারা যদি ওই আইনে নিষেধ করা না থাকে তাহলে প্রযোজ্য হবে। এছাড়া বিবাহ বিচ্ছেদ আইনের ক্ষেত্রে তামাদি আইন প্রযোজ্য না, চুক্তি আইনের 25 ধারার ক্ষেত্রে প্রযোজ্য না। এছাড়া যে সকল এলাকায় সুখাধিকার আইন প্রযোজ্য, সে সকল এলাকায় তামাদি আইন প্রযোজ্য না। আর বিশেষ আইনের ক্ষেত্রে যে 5 ধারা কি প্রযোজ্য আরিফ সাহেব? না না আপনি একটা উদাহরণ দেন। বিশেষ আইনের ক্ষেত্রে 5 ধারা যে প্রযোজ্য না, একটা উদাহরণ দেন, স্যার, তাহলে বুঝবো পড়ালেখা করতেন। স্যার বিশেষ আইনে 5 ধারা প্রযোজ্য না, বিশেষ আইনে 14 ধারা প্রযোজ্য। 5 ধারায় 5 ধারায় যে ওই যে আপনার 5টা হিসেব কথা। সময় চলে গেল। আচ্ছা শুনেন, আমি একটা প্রশ্ন করি, এটা উত্তর দেন। সবাই মনোযোগ দিয়ে শুনেন, সবাই শুনেন, অনলাইনে যারা আছেন তারাও শুনেন। ধরেন নারী ও শিশু নির্যাতন দমন আইনের অধীন একটা মামলায় আসামিরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল দণ্ড দিছে। এখন নারী ও শিশু নির্যাতন দমন আইনে আপিল করতে হয় 60 দিনের মধ্যে। এটা ওই আইনেই বলা আছে, তামাদি আইনে বলে নাই। এখন ওই লোকটা আপিল করতে পারে নাই, সে অসুস্থ ছিল, সে ধরেন জন্ডিসে আক্রান্ত ছিল, নির্দিষ্ট সময়ের মধ্যে সে আপিল করতে পারে নাই। এখন তার 10 দিন লেট হয়ে গেছে। এখন সে ওই হাইকোর্ট ডিভিশনে গিয়ে যে জায়গায় আপিল করবে, ওই জায়গায় গিয়ে কি 5 ধারায় দরখাস্ত দিবে না 14 ধারায় দরখাস্ত দিবে? আরিফ সাহেব বলেন। স্যার, এই যে হাইকোর্ট বিবেচনায় মঞ্জুর করবে, উদাহরণ বলা আছে যেটা ওই আইনে থাকবে, বিশেষ আইন থাকলে ওটা বিশেষ আইনে তো বিশেষ আইনে থাকবে, কিন্তু প্রযোজ্য হবে না, এটা আসলে আমি বলছি যে 5 ধারায় দরখাস্ত দিবে না 14 ধারায় দরখাস্ত? এটা কোনোটাই নেই। এটা কোনোটাই হবে না। ধন্যবাদ। এটা 5 হবে না, 14 হবে না। কারণ এই জায়গায় কি সে এখতিয়ার ভুল করছে? নরমালি জন্ডিসের সুবিধার জন্য 5 ধারা তো প্রযোজ্য হচ্ছে না, এক। আর 14 প্রযোজ্য হচ্ছে না কেন? সে কি এখতিয়ারগত ভুলের কারণে দেরি হয়েছে? যদি এখতিয়ারগত ভুলের কারণে দেরি হইলে 14 তে দিতে। এই জায়গা দেরি হয়েছে কিসের কারণে? জন্ডিসের কারণে। বুঝতে পারছেন?
তাহলে এই জায়গায় সে 5-এর সুবিধাও পাবে না, 14-এর সুবিধাও পাবে না। হ্যাঁ, ভুল এখতিয়ারের কারণে দেরি হতে হবে। জি জি, এই যে দেখছেন, বুঝতে পারছেন? তাহলে এই জায়গায় অ্যাকচুয়ালি 14 হবে না। অনলাইনে যারা বুঝতেন কিনা, অনলাইনে আর কেউ 14 লিখছেন, 14 হবে না। 14টা তো শুধু আপনি সুবিধা পাবেন যখন ভুল এখতিয়ার সম্পন্ন আদালতে এটা করছেন। দাখিল করা বিশেষ আশা করি বুঝতে পারছেন। বুঝি নাই এতক্ষণ না। বুঝছি না আমি এই দিয়ে আচ্ছা, আরো উদাহরণ আছে একটা উদাহরণ আছে। তামাদি আইনের কিছু অনুচ্ছেদ মনে রাখতে হবে, আমি একটু বলে দিই। তামাদি আইনের অনুচ্ছেদ যদি বলেন, স্যার, আমাদের তামাদি আইনের 3 অনুচ্ছেদে 9 সুনির্দিষ্ট প্রতিকার আইনের 9 ধারা মামলার তামাদি মেয়াদ কতদিন? 3 মাস 9 মাস। 10 অনুচ্ছেদ, 10 অনুচ্ছেদে আছে হলো অগ্রকরের মামলা। অগ্রকরের মামলার তামাদি মেয়াদ 1 বছর। তবে যদি দখলে যায়, দখল থেকে 1 বছর। যদি নিবন্ধিত হয়, নিবন্ধিত থেকে 1 বছর। দখলেও যায় নাই, নিবন্ধিত হয় নাই, তাহলে 120 অনুচ্ছেদ অনুসারে 6 বছর। ঠিক আছে? এরপরে যেটা মনে রাখেন, ওই 39 অনুচ্ছেদে 39 অনুচ্ছেদে বলছে অনধিকার প্রবেশ, স্থাবর সম্পত্তিতে অনধিকার প্রবেশের ক্ষতিপূরণের মামলার তামাদি মেয়াদ কত বছর? 3 বছর। তারপরে 44 অনুচ্ছেদ, যে নাবালকের চুক্তি বাতিল বা নাবালক যদি তার সম্পত্তি ফিরে পেতে চায়, 44 অনুচ্ছেদ অনুসারে কত বছর? 3 বছর। অর্থ আদায়ের মামলা 57 অনুচ্ছেদ অনুসারে 3 বছর। অর্থ আদায়ের মামলা 57 অনুচ্ছেদ অনুসারে 3 বছর। আচ্ছা, তারপরে বাদ বাকিগুলো ইনশাআল্লাহ আপনারা জানেন। উদাহরণস্বরূপ যদি বলি, ওই যে আমার 91 অনুচ্ছেদে দলিল বাতিল 3 বছর। 91 অনুচ্ছেদে দলিল বাতিল 3 বছর। 92, 93 অবৈধ জাল মর্মে ঘোষণার জন্য ঘোষণামূলক মামলা 3 বছর। 95, 96 দলিল সংশোধন 3 বছর। 95, 96 দলিল সংশোধন 3 বছর। 103, 104 মোহরানা আদায়, দেন মোহর আদায়, সেটা বিলম্বিত হোক বা তাৎক্ষণিক হোক, 3 বছর। 3 বছর। 103, 104 আপনারা শনাক্ত করার দরকার নাই, বলে দিবেন মোহরানা 103, 104 কত? 3 বছর। 109 মধ্যবর্তী মুনাফা, মধ্যবর্তী মুনাফা 3 বছর। 109 মধ্যবর্তী মুনাফা 3 বছর। আর 120 তো মোটামুটি জানেন, ঘোষণামূলক মামলা। 120-এ ঘোষণামূলক মামলা আছে, বাধ্যতামূলক নিষেধাজ্ঞা আছে, তারপরে স্থায়ী নিষেধাজ্ঞা আছে, তারপরে আছে হচ্ছে আপনার অগ্রক্রয়ের মামলা। এই সবগুলো আছে 120, এবং যে জায়গায় কোনো তামাদি মেয়াদ নির্ধারিত থাকে না সেই ক্ষেত্রেই কত বলেন? 120। আর যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, 142 আর 144। আপনি দখলে ছিলেন, বেদখল হইছেন, সত্ত্ব মালিকানার মামলা করবেন 142, 12 বছরের মধ্যে। আপনি মালিক বা বেদখল হন নাই, সেই ক্ষেত্রে মামলা করবেন 12 বছরের মধ্যে। এটা হলো কত? 144। 144। আর বন্ধক রিলেটেড যে কোনো মামলা, ফরক্লোজার, রিডিমশন 147, 148 বন্ধকের মামলা হলেই তামাদি মেয়াদ 60 বছর। 60 বছর। আর 149 অনুচ্ছেদে বলছে সরকার কর্তৃক মামলা 60 বছর। এগুলো আমাদের রাখলেই হবে। আর সর্বশেষ একটা, সেটা হলো যে তামাদি মেয়াদ, যে আবেদনের তামাদি মেয়াদ উল্লেখ নাই, 181 অনুচ্ছেদ অনুসারে কত বছর? 3 বছর। যেমন প্রত্যার্পণের আবেদন, যেমন প্রত্যার্পণের আবেদন। অস্থায়ী নিষেধাজ্ঞার কোনো মেয়াদ নাই। অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন মামলা চলাকালীন সময় করে। অস্থায়ী নিষেধাজ্ঞার কোনো মেয়াদ নাই, যতকাল মামলা চলমান আছে ততকাল করা যাবে। সো আমাদের তামাদি আইন এতটুকুই। আমরা আরেকটু বিরতি নিয়ে বাংলাদেশ বার কাউন্সিল শেষ করে দিব ইনশাআল্লাহ। 5-6 মিনিটের বিরতি, নতুন লিঙ্ক দিব। এখানে